ধানের প্রথম সার এটাই ঠিক করে দেয় আপনার পুরো ফসলের ফলন। আপনি এই বছর নিজের ধানের ফসলে যে প্রথম সার দেবেন ওটাই পরে গিয়ে ঠিক করে দেবে যে আপনার ফসলে কত খুশি বেরোবে, কত বেশি দানা ভরবে আর শেষে গিয়ে কত বেশি ফলন পাবেন। তাই যদি প্রথম সার দেওয়ার সময় একটুও ভুল হয়ে যায় তাহলে পুরো ধানের ফলনের অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে প্রশ্ন হলো এই 2026 সালে প্রথম সার ব্যবস্থাপনার মধ্যে এরকম কোন কোন সার দেওয়া উচিত যেটা দিলে কম খরচে বেশি ফলন পাওয়া যায়। কারণ এই বছর এল নিনোর প্রভাব রয়েছে, কম বৃষ্টি আর তার সাথে সারেরও দাম অনেক গুণ বেড়ে গেছে। তাই এই পরিস্থিতিতে ধানে প্রথম কোন সার দেবেন, কত মাত্রায় দেবেন আর কবে দেবেন, আজকে এই ভিডিওতে সে নিয়ে কথা বলবো। নমস্কার বাংলা ধান খেতি সিরিজে আপনাদের অনেক অনেক স্বাগত। ধানের বিষয়ে আরো এরকম অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। চাষি ভাই, ভিডিওর প্রথমে কথা বলবো নার্সারি স্টেজে। নার্সারি নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। অনেক চাষি ভাই কি করেন যে তারা নিজের নার্সারির মধ্যে 30 থেকে 40 দিন অবধি নিজের চারা ফেলে রেখে দেয়, কারণ তারা ভাবে যে বড় চারা মানে বড় ফলন। চাষি ভাই, এটা একটা পুরোটাই ভুল ধারণা। চাষি ভাই, ধানের চারার যদি বেশি বয়স হয়ে যায় তাহলে সেই চারা রোপণের পর নতুন জমিতে গিয়ে মানিয়ে নিতে পারে না, যার কারণে কি হয়, শিকড় মাটিকে ধরতে পারে না, কুশি কম বেরোয় আর শেষে গিয়ে ফলন কমে যায়। তাই মনে রাখবেন, চারা রোপণ করার সঠিক বয়স হলো 20 থেকে 25 দিন। তার থেকে বেশি দিন নিজের চারাকে নার্সারিতে ধরে রাখবেন না। তাছাড়া এই বয়সের চারাই নতুন জমিতে গিয়ে তাড়াতাড়ি মানিয়ে নেয় আর তাড়াতাড়ি শিকড় ছাড়ে। তাছাড়া এবার আসুন ভিডিওর মেইন পার্টে। এবার আমরা কথা বলবো যে ধানে প্রথমে কোন কোন সার দেবেন। দেখুন, এই যে ধানে প্রথম সার দেওয়ার ব্যবস্থা আছে, এটাকে আমরা দুভাগে ভাগ করে দিই। প্রথম রোপণের সময়, মানে যে সময় আপনারা কাদা তৈরি করেন, আর দ্বিতীয়বার সার দেবেন রোপণের 20 থেকে 25 দিন পর। প্রথমে আসুন কথা বলি যে কাদা তৈরি করার সময় কোন কোন সার দেবেন। চাষি ভাই, এই সময় দুটো সারের খুব বেশি প্রয়োজন হয়। তার মধ্যে প্রথম হচ্ছে ডিএপি। দেখুন, ডিএপির মধ্যে নাইট্রোজেন আর ফসফরাস দুটোই থাকে, আর ডিএপি হচ্ছে একটা ইমোবাইল নিউট্রিয়েন্ট, মানে এটা মাটিতে দেওয়ার পর আপনারা যেখানে এটা ফেলবেন এটা সেখানেই পড়ে থাকবে, একটুও নিজ জায়গা থেকে হিলবে না। আর এটাই কারণ যে অনেক সময় এই ফসফরাস আপনার শিকড়ের কাছে পৌঁছতে পারে না, বা হয়তো অনেক বেশি সময় লেগে যায় শিকড়ের কাছে পৌঁছাতে। তাই ডিএপি কে সবসময় কাদা তৈরি করার আগে দিতে হয়, কারণ কাদা তৈরি করার সময় সেটা মাটির সাথে ভালো করে মিশে যায়, মাটির প্রতিটি অংশে ছড়িয়ে যায়, যাতে রোপণের পর সেটা শিকড়ের আশেপাশেই থাকে আর শিকড় তাকে সহজেই নিতে পারে। আর দেখুন, এই ডিএপি কে প্রথম সারে দেওয়ার আরেকটা কারণ আছে। আমি আগেই বললাম যে ডিএপির মধ্যে ফসফরাস আর নাইট্রোজেন দুটোই থাকে। নাইট্রোজেনের মাত্রা থাকে 18% আর ফসফরাসের মাত্রা থাকে 46%। আর এই ফসফরাস কি করে, নতুন শিকড় তৈরি করে, গাছকে মাটির মধ্যে বসিয়ে যেতে সাহায্য করে। আর প্রথম দিকে যদি এই দুটো জিনিস ঠিক হয় তাহলে পরে গিয়ে খুশি বেশি বেরোয়। আর এই যে ডিএপির মধ্যে 18% নাইট্রোজেন থাকে, এটা ধানের চারার প্রথম দিকের বানস্পতিক বৃদ্ধির জন্য খুব ভালো। এটা গাছকে সবুজ রাখে যাতে গাছ বেশি খাবার বানাতে পারে আর বেশি এনার্জি তৈরি করে তাড়াতাড়ি বড় হতে পারে। চাষি ভাই, এবারে দ্বিতীয় যে সারটি এই সময় দেওয়া খুবই জরুরি, সেটা হচ্ছে এমওপি মানে পটাশ। অনেক চাষি ভাইরা কি ভাবেন, যেহেতু পটাশের দাম একটু বেশি তাই প্রথম সারে তারা এমওপি কে ব্যবহার করেন। অনেকেই ভাবেন যে পটাশ পরে দিলেও চলবে, কিন্তু চাষি ভাই, এটা একটা ভুল ধারণা। কারণ রোপণের পর থেকে অনেক ধরনের সমস্যা শুরু হয়ে যায়, যেরকম পোকা, রোগ, হিট স্ট্রেস বা জলের অভাব বা ট্রান্সপ্লান্টিং শক। আর এই সব কিছু মিলে চারার উপর একটা চাপ সৃষ্টি করে, আর এই সব কিছুর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দেয় এই পটাশই। যেমন ডিএপি রোপণের পর ট্রান্সপ্লান্টিং শক কমায়, শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে, সেরকমই এই এমওপি গাছকে মজবুত করে, পোকা আর রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দেয়, সাথে সাথে চাপের হাত থেকেও বাঁচায়। রোপণের পর যখন গাছ নতুন মাটিতে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, সে সময় গাছ জল বা পুষ্টি কিছুই মাটি থেকে ঠিকভাবে টানতে পারে না। আর এই পটাশ শেষ সময় সেই পরিস্থিতি থেকে গাছকে বেরিয়ে আসতেও সাহায্য করে। তাই চাষি ভাই, রোপণের শুরুতে এই ডিএপি আর পটাশ দুটোই একইভাবে জরুরি, তাই দুটোর মধ্যে থেকে একটাও মিস করবেন না। চাষি ভাই, এবার আসি ডোজের কথায়, যে এই ডিএপি আর এমওপি ডোজ কত দিতে হবে। দেখুন, ডিএপি এর কথা বললে 1 একরের জন্য 50 কেজি, মানে একটা পুরো ব্যাগে দিতে হবে। আর এমওপি আর পটাশের কথা বললে প্রতি একরের জন্য প্রায় 25 থেকে 27 কেজি ব্যবহার করুন। এই সময় আপনারা হয়তো একটা কথা ভাবছেন যে আমি ইউরিয়ার কথা কেন বললাম। এই জন্যই বললাম না, কারণ এই সময় ইউরিয়ার কোনো প্রয়োজন হয় না। এই সময় গাছের যতটুকু নাইট্রোজেনের প্রয়োজন হয় সেটা গাছ ডিএপি থেকে পেয়ে যায়, আলাদা করে ইউরিয়া প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। এই সময় যদি আপনি আলাদা করে ইউরিয়া প্রয়োগ করেন তাহলে অতিরিক্ত নাইট্রোজেন পেয়ে গাছ তাড়াতাড়ি বড় হয়ে যাবে, যার ফলে গাছ নিজের শক্তি হারিয়ে ফেলবে। আর তার সাথে গাছের ছোট বয়স থেকে পোকামাকড়ের আক্রমণও অনেক গুণ বেশি বেড়ে যাবে। তো চাষি ভাই, রোপণের আগে কাদা তৈরি করার সময় কোন কোন সার দিতে হয় আর কোন কোন সার দিতে হয় না সেটা নিয়ে কথা হলো। এবার আমরা কথা বলবো রোপণের পর 20 থেকে 25 দিনের মধ্যে কোন সার দেবেন। এই সময় প্রথম যে সারটা আপনারা দেবেন সেটা হচ্ছে ইউরিয়া। হ্যাঁ, এই সময় গাছের নাইট্রোজেনের খুব বেশি প্রয়োজন হয়, তাই এই সময় ইউরিয়া দিলে ওই নাইট্রোজেনকে গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করে আর ইউরিয়া অনেক কম নষ্ট হয়। এই সময় ইউরিয়া কি করে, গাছকে ঘন সবুজ রং দেয় যাতে গাছ বেশি খাদ্য তৈরি করতে পারে। তাই এই সময় ধানের ফসলের জন্য ইউরিয়া খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে এই সময়
সময় ইউরিয়া শিকড় বৃদ্ধিতেও সাহায্য করে। প্রথমে যে কাজটা ডিএপি করেছিল সেই কাজটাই এগিয়ে নিয়ে যায় নাইট্রোজেন। এবার প্রশ্ন হলো যে এই সময় ইউরিয়ার সাথে কি মেশাবেন? এই সময় ইউরিয়ার সাথে প্রথমেই মেশাবেন জিঙ্ক সালফেট 33%। দেখুন ভারতের প্রায় সব জমিতে এই জিঙ্কের অভাব থাকে, তাই আমরা এই জিঙ্ককে প্রায় সব ফসলের জন্যই ব্যবহার করি, তাই ধানের জন্যও ব্যবহার করব। এটা কি কাজ করে? এটা গাছকে খয়রা রোগ থেকে বাঁচায় আর তার সাথে সাথে গাছ ফসফরাস ভালো করে গ্রহণ করতে পারে, এই কাজটাও করে। দেখুন এই সময় আপনাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এই সময় কি ডিএপি আবার দিতে হয়? চাষি ভাই একদমই না। এই সময় যেহেতু আপনারা জিঙ্ক সালফেট দিচ্ছেন তাই ওর সাথে ডিএপি মিশিয়ে দেবেন না, কারণ যদি আপনারা ডিএপি আর জিঙ্ক সালফেটকে একসাথে মিশিয়ে প্রয়োগ করেন তাহলে না জিঙ্ক ঠিকভাবে কাজ করতে পারবে আর না ডিএপি। আর এই কারণেই আমরা ডিএপি কে রোপণের আগেই ব্যবহার করে নিয়েছি, তাই এই সময় ডিএপি না দিয়ে শুধু জিঙ্কই ব্যবহার করবেন। চাষি ভাই ইউরিয়ার কথা হয়ে গেল, জিঙ্কের কথা হয়ে গেল, এবারে যে তৃতীয় উৎপাদ কি আছে সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড হিউমিক প্লাস ফুলভিক অ্যাসিড। আপনার ধানের ফসলে যতটা জরুরি ইউরিয়া, যতটা জরুরি ডিএপি আর পটাশ, ততটাই জরুরি এই হিউমিক অ্যাসিড। কিন্তু বাজারে পাওয়া যে কোনো সাধারণ হিউমিক অ্যাসিড ব্যবহার করে চলবে না, আপনাদেরকে ব্যবহার করতে হবে অ্যাক্টিভেটেড হিউমিক প্লাস ফুলভিক অ্যাসিড 98%কে। কারণ এই হিউমিক অ্যাসিডের মধ্যে হিউমিক অ্যাসিড আর ফুলভিক অ্যাসিড দুটোই আছে, এটা যে কোনো সাধারণ হিউমিক অ্যাসিডের মধ্যে থাকে না। আর এই হিউমিক অ্যাসিড কি কাজ করে? এই হিউমিক অ্যাসিড গাছের মধ্যে নতুন সাদা শিকড় তৈরি করতে সাহায্য করে। আর এই সাদা শিকড়ের কাজ কি? এই যে আপনি বাকি উৎপাদগুলো দিচ্ছেন ইউরিয়া, ডিএপি, পটাশ, জিঙ্ক, যেন এই সব কিছু বেশি ভালো করে গাছের মধ্যে যায়, এই কাজটাই করে গাছের সাদা শিকড়। তাই যত বেশি সাদা শিকড় হবে গাছ তত বেশি পুষ্টি টানতে পারবে আর তত বেশি গাছের মধ্যে খুশি বেরোবে। আর এর মধ্যে যে ফুলভিক অ্যাসিড আছে এটা কি কাজ করে? দেখুন শিকড়ের আশেপাশে সবসময় নিউট্রিয়েন্ট পড়ে থাকলেও গাছ সবসময় নিউট্রিয়েন্টকে নিতে পারে না, তাই ফুলভিক অ্যাসিড শিকড়ের আশেপাশে যে নিউট্রিয়েন্ট পড়ে থাকে সেটা গাছের মধ্যে নিয়ে যেতে সাহায্য করে। তাই এই সময় ইউরিয়া আর জিঙ্কের সাথে এই অ্যাক্টিভেটেড হিউমিক প্লাস ফুলভিক অ্যাসিডকে অবশ্যই দেবেন। আর চাষি ভাই এই সময় এই তিনটে প্রোডাক্টের সাথে আপনারা যে শেষ আর চতুর্থ প্রোডাক্ট ব্যবহার করবেন সেটা হচ্ছে ফ্যান্টাস্টিক, এর মধ্যে আছে ক্লোরঅ্যান্ট্রিপিনল 0.4% জিআর। এখন আপনারা হয়তো ভাবছেন যে এটা তো একটা কীটনাশক, তাহলে প্রথম সারের সাথে এটা কেন দেবেন? চাষি ভাই এই সময় এটা দেওয়ার একটা কারণ আছে। দেখুন এই যে সময়টা আছে 20 থেকে 25 দিন, এই সময় গাছের পাতা ঘন সবুজ থাকে, খুব কোমল থাকে আর তার মধ্যে রসও বেশি থাকে, তাই এই সময় মাজরা আর পাতা মোড়ানো পোকার আক্রমণ খুব বেড়ে যায়। আর এই দুটো পোকা মিলে পুরো ফসল নষ্ট করে দিতে পারে, তাই এই সময় ফ্যান্টাস্টিক জিআর দেওয়া খুব জরুরি। তো চাষি ভাই এই হয়ে গেল যে প্রথম সার ব্যবস্থাপনার মধ্যে কোন কোন সার দেবেন, কিন্তু এগুলোকে প্রয়োগ করার কিছু নিয়ম আছে। যখন ইউরিয়া দেবেন তখন জমিতে 1 থেকে 2 ইঞ্চের বেশি জল রাখবেন না, কারণ বেশি জল থাকলে সার জলের সাথে মিশে বেরিয়ে যায় আর নিউট্রিয়েন্টও নষ্ট হয়ে যায়, তাই কম জলের মধ্যে প্রথম সার প্রয়োগ করবেন। এবার আসে ডোজের কথায়। দেখুন ইউরিয়া প্রয়োগ করবেন 25 কেজি প্রতি একর, জিঙ্ক সালফেট ব্যবহার করবেন 4 থেকে 6 কেজি প্রতি একর, আর অ্যাক্টিভেটেড হিউমিক প্লাস ফুলভিক অ্যাসিড প্রয়োগ করবেন 2 কেজি প্রতি একর, আর ফ্যান্টাস্টিক জিআর 4 কেজি প্রতি একর ব্যবহার করবেন। আর সেসব চাষিদেরকে বলছি যারা রোপণের আগে পটাশ ব্যবহার করেননি তারা এই সময় পটাশ অবশ্যই ব্যবহার করবেন। তো চাষি ভাই এই ছিল ধানের প্রথম সার ব্যবস্থাপনার পুরো কাহিনী। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।